একটু অডিওটা বাড়াইতে হবে। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 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 হ্যালো। 5.7 মাত্রার ভূমিকম্পে এ যাবৎকালের সর্বোচ্চ ঝাঁকুনি, রাজধানীতে ভবনে ধস, নিহত 4, হেলে পড়েছে অনেক স্থাপনা। 8তলা ভবনের ছাদের কার্নিশে ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে। নান দোকান ভেঙে গেছে, 4 জন মারা গেছে। বারবার ভূমিকম্প বাংলাদেশকে সতর্ক বার্তা দিচ্ছে, মোকাবেলায় নিতে হবে 3 বছরের বিশেষ পরিকল্পনা, বললেন পরিবেশ উপদেষ্টা। ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার অধিকাংশ ভবন নির্মাণ নিয়ম মানতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে, বললেন ডাক্তার জাহিদ। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, সমৃদ্ধশীল দেশ করার আহ্বান ডক্টর ইউনূসের। ছুটির দিনে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি শীতের সবজির, পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আলুর দর, ইলিশের বাজার চড়া। যুক্তরাষ্ট্র রাশিয়ার শান্তি চুক্তি প্রস্তাবের শর্ত সাপেক্ষে সম্মত ইউক্রেন, নতুন করে রুশ হামলায় নিহত অন্তত 5। এবং ভূমিকম্পে কিছুক্ষণ বন্ধ ছিল ঢাকা টেস্টের খেলা, তৃতীয় দিনের ঢাকাতেও দৃঢ়তায় ফলোঅন এড়াতে পারেনি আয়ারল্যান্ড, ভালো অবস্থানে বাংলাদেশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা সহ সারা দেশ। এ যাবৎকালে সর্বোচ্চ ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। মানুষের দিশেহারা হয়ে মুহূর্তেই ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বহু মানুষ আহত হন। ঢাকার বংশালের রেলিং ধসে 3 পথচারীর মৃত্যু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের পলেস্তারা খসে পড়ে, দেয়ালে ফাটল এবং ভবন হেলে পড়ারও ঘটনা ঘটেছে, রয়েছে রিপোর্টে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.7। শুক্রবার সকাল 10:38 নাগাদ অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন দিশেহারা হয়ে বাসা থেকে বের হয়ে আসেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকেই, অনেকে উঠে যান বাসার ছাদে। আজকে যে ভূমিকম্পটা হয়েছে সেটা কখনো অনুভূতি করিনি। I've never felt an earthquake like this before. Never in my life. Like this was the first time. I was sleeping basically. সবশেষ খবর অনুযায়ী ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন 3 জন পথচারী। এছাড়া শহরে বিভিন্ন এলাকায় ভবনের পলেস্তারা খসে পড়ে আহত হন অনেকে। তো 2 জন অবস্থাটা অনেকই খারাপ, রক্ত দা বাঁচা পড়ছে। আমি বের হয়ে দেখলাম উপরে ছাদে থেকে ভূমিকম্পের পরে ভেঙে পড়ছে। ভেঙে পড়ার পরে স্পটে 5 জন পড়ে রয়েছে। ভূমিকম্পে বিভিন্ন স্থানে হেলে পড়ে ভবন, দেয়ালে দেখা দেয় ফাটল। শাহজালাল বিমানবন্দরের বহির্গমন ভবনেও ফাটল দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে দেয়ালে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে কয়েকজন শিক্ষার্থী লাফ দিয়ে নামার সময় আহত হন। ভূমিকম্পে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হতাহতের খবর পাওয়া গিয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঢাকার বংশালের কসাইটুলি থেকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, 5.7 মাত্রার ভূমিকম্প, বিশাল এক ঝাঁকুনি হয়েছে, কি পরিস্থিতি দেখছেন আপনি?
আমার পিছনে যে ভবনগুলো দেখছেন কষাইটুলির এই ভবনটিতে কিন্তু ভয়াবহ যে ভূমিকম্পর ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু এখানে 7তলা ভবনের কিন্তু 7ম তলা থেকে রেলিং ভেঙে পড়ে, অর্থাৎ নিচে যে পথচারী রয়েছে তাদের উপরে পরে ঘটনাস্থলেই যেটি প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন যে ঘটনাস্থলেই কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ এখানে প্রায় 6 জন আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষণিক কিন্তু এখান থেকে নিয়ে তারা কিন্তু হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে 3 জন মারা গিয়েছে এবং বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক এবং তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজন কিন্তু শিশু রয়েছে, সেই সাথে মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষার্থীও রয়েছে। যেটি প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আসলে সকালবেলা এখানে এই ভবনটির নিচেই একটি বড় গরুর মাংসের দোকান রয়েছে, সেই দোকানে অনেকেই এসেছিলেন যে গোশত কেনার জন্য। ঠিক এছাড়াও আসলে পথচারী অর্থাৎ এই সড়ক দিয়ে পথচারীও হাঁটাচলা করছিলেন, ঠিক তখনই কিন্তু এই ভয়াবহ যে ভূমিকম্পের ঘটনা সেই ভূমিকম্পের ঘটনাটি ঘটে। এই যে ভবনটির 7ম তলা ভবনের উপর থেকে কিন্তু রেলিংটি ধসে পড়ার কারণেই কিন্তু আসলে যারা রাস্তায় ছিল তাদের মাথার উপরে পড়ে, তাদের উপরে পড়লে তারাই কিন্তু এখানে রক্তাক্ত হয় এবং ভয়াবহ আহত হয়। তারপরেই তাদেরকে হাসপাতালে নিয়ে যায় এবং আমরা দেখেছি যে তার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলাকারী পুলিশের পক্ষ থেকে লোকজন এসেছিলেন এবং তারা যে ধ্বংসস্তূপ সড়কের মধ্যে ছিল সেটি কিন্তু ফায়ার সার্ভিস এসে সেটি কিন্তু অপসারণ করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আসলে উৎসুক জনতা কিন্তু এখনো ভিড় করে আছে। আমরা যেটি দেখছি, আপনি কি ছিলেন এখানে? যেটি আসলে এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু এই সড়কে বেশ লোকজন ছিল, যেটি বলা হয়েছিল যে গোশতের দোকানে অনেক লোক দাঁড়ানো ছিল। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বংশালের কষাইটুলি থেকে সেখানকার ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিন। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মীর কাছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আছেন শাহাদাত নিশাত, জানাবেন সেখানকার পরিস্থিতি। নিশাত, উৎপত্তিস্থল তো নরসিংদী, কি বলছেন ওই এলাকার মানুষ এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? জি, আসলে যেমনটি বলছিলেন, আমরা আজকে 10:38 কিন্তু দেশের ইতিহাসে যে বড় ভূমিকম্পগুলো তার মধ্যে কিন্তু অন্যতম একটি ভূমিকম্পের সাক্ষী হতে পেরেছে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গার মানুষ। এবং যে কাঁপুনি দিয়ে ভূমিকম্পটি হয়েছে তা কিন্তু শুধু রাজধানীবাসী নয়, যেখানে আসলে মূলত উৎপত্তিস্থল যে নরসিংদী, আমরা নরসিংদীতে আছি এবং নরসিংদী আমরা বর্তমানে ঘোড়াশাল উপজেলায় আছি এবং এখানে আমরা ঘোড়াশাল যে বাজারটিতে ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেগুলো অনেকটাই হেলে পড়েছে এবং বেশ কিছু ভবনের ফাটলও ধরেছে। ঠিক আমি যদি একটু পাশে একটি ভবন দেখাই, সেখানে কিন্তু এই ভবনটি একেবারে হেলে পড়েছে এবং তার ভেতরের দৃশ্যগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। একই সাথে তার আগে জানিয়ে রাখি যে এখানে নরসিংদীতে আমরা খোঁজ নিয়ে এখন পর্যন্ত জেনেছি এখানকার যে সদর হাসপাতালটি রয়েছে সেখানে ইতিমধ্যে 55 জন আহত আছেন। তারা বিশেষ করে অসুস্থ হয়ে পড়েছেন এবং বিশেষ করে আহতর সংখ্যা কিন্তু আমরা জেনেছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ভবনগুলোর অবস্থা, এই প্রত্যেকটি বাজারের বেশ কয়েকটি ভবনে আমরা দেখেছি এইরকম দেয়ালে ফাটল ধরেছে এবং সেই ভবনগুলো ফাটল অবস্থার কারণে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা এই বিষয়টি নিয়েও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মূলত নরসিংদীর যে মাধবদী উপজেলা যেটি রয়েছে সেই মাধবদী উপজেলায় মূলত এর উৎপত্তিস্থল হয়েছিল এবং সেখানেও আমরা একটু খোঁজ নিয়েছি। সেখানকার যে অবস্থা, সেখানকার যে জায়গা, সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এবং এই যে ঘোড়াশাল উপজেলা সেখানকার যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এই ঘোড়াশাল উপজেলায় মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে থাকা ভূমিকম্পের সবশেষ খবর। নিশাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিশাত জানাচ্ছিলেন ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে সেখানকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে কি পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভূমিকম্পে বিমানবন্দরের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে, এ খবর সরাসরি দেখাবে সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা চলে যাচ্ছি সাবরিনার কাছে। সাবরিনা, বিমানবন্দরে যে ভবন ফাটল দেখা দিয়েছে কেমন ক্ষতি হয়েছে সেখানে?
বিপাশা, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটার উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন যেই জায়গাটিতে আসলে ফাটল দেখা দিয়েছে সেই জায়গাটির ঠিক নিচেই আমি দাঁড়িয়ে আছি এবং এই বিমানবন্দরে এখানে এসে আমি যখন কথা বলেছি এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা যেটি জানিয়েছেন যে এই ফাটল যে দেখা দিয়েছে সেটি আসলে তেমন কোনো আশঙ্কাজনক না। এই বিমানবন্দরের বিল্ডিং আসলে সবকিছু মিলিয়ে যে পুরাতন এবং ভবন সেইগুলো মিলিয়ে আসলে এই ফাটলটি দেখা দিয়েছে এবং এই ফাটলটি কিন্তু একদমই হচ্ছে আন্তর্জাতিক বহির্গমনের যে গেট নাম্বার 5 সেটি ঠিক হচ্ছে বাম পাশে ঠিক উপরে আসলে ফাটল দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি যখন এসেছি তখন আমি দেখতে পেয়েছি যে এখানে যারা শাহজালাল বিমানবন্দরের যে কর্তৃপক্ষ আছে তারা এসে এই জায়গাটি আসলে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করেছে যে এই ভবনটিতে আসলে কোনোভাবে বা এটির জন্য কোনো ভবনের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। পরে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এটি আসলে ক্ষতি কোনো আশঙ্কা নেই বা ক্ষয়ক্ষতি হয়নি এবং এখানে যখন হচ্ছে ভূমিকম্পটি হয়েছে তখন এখানে যে মানুষগুলো ছিল তারা আতঙ্কিত হয়েছে, কিন্তু এখানে যে ফাটল দেখা দিয়েছে সেটির জন্য কিন্তু আসলে কোনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি হয়নি। তাই আমাদেরকে এটি হচ্ছে জানিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আসলে আমরা দেখতে পেয়েছি যে যেখানে আসলে ফাটল দেখা দিয়েছে সেখানেই কিন্তু আসলে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল এবং এখন যেটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আসলে বাকি যে বাঁশের যে পিলারগুলো আছে সেখানেও কিন্তু আসলে তারা এখন দেখবেন যে সেখানে আসলে ক্ষয়ক্ষতি পরে আসলে হবে কিনা বা ভবিষ্যতে আসলে এগুলো নিয়ে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় বা কোনো ধরনের পিলারে কোনো সমস্যা না হয় সেগুলো আসলে তারা দেখবেন। তো এখন পর্যন্ত যেহেতু তারা দেখছেন এবং দেখে আমাদেরকে এটাই জানিয়েছেন যে এটি আসলে কোনো ধরনের বড় কোনো কিছু না, এটি আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আসলে হবে না বা এটি আসলে আশঙ্কাজনক হবে না। তো এখন পর্যন্ত বিমানবন্দরে এই ছিল সর্বশেষ খবর। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভূমিকম্পে বিমানবন্দরে একটি ভবনে ফাটল দেখা দিয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। ভূমিকম্পে নিহত 3 মরদেহ রাখা হয়েছে ঢাকার মিটফোর্ড হাসপাতালে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী AH হিমেল। হিমেল, হাসপাতালের চিত্র বলুন আমাদেরকে। আপনি জানেন যে আজ সকাল 10:38 যে ভূমিকম্প হয় ঢাকা থেকে এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে কিন্তু কাঁপুনি উঠে এবং তারপর কিন্তু একের পর এক সংবাদ আসতে থাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে মিটফোর্ড হসপিটাল রয়েছে সলিমুল্লাহ মেডিকেল, সেই মেডিকেলে রয়েছি এবং সেই মেডিকেলের মর্গে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটি জানতে পেরেছি আরমানিটোলায় যে রেলিং পড়ে যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় কিন্তু 6 জন আহত এবং 3 জন কিন্তু মারা যায় এবং যে 3 জন গুরুতর আহত তাদেরকে হসপিটালে নিয়ে আসার পর কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে তাদেরকে কিন্তু যে মর্গ রয়েছে সেই মর্গে রাখা হয়েছে। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি এখানে বয়স্ক একজন সবুজ নামে এক ব্যক্তি মারা গিয়েছেন এবং সাথে এই সলিমুল্লাহ মেডিকেলের 2য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি নামে একজন মারা গিয়েছেন এবং অজ্ঞাত এক শিশু কিন্তু মারা গিয়েছে, আনুমানিক বয়স 8 থেকে 10 বছর হবে। আমরা এখানকার যে কর্মরত চিকিৎসকরা রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এই যে মর্গের লাশগুলো আছে সেগুলো শনাক্তকরণের কাজ করছে। মর্গের পাশে কিন্তু পুলিশ তাদের হচ্ছে কাগজপত্রের যে বিষয়গুলো রয়েছে এবং তাদের লাশ শনাক্ত করার যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে এবং পুলিশ প্রশাসন আছে তারা যৌথভাবে কিন্তু এই কাজগুলো সম্পন্ন করছেন। আমরা এই লাশ শনাক্তের ব্যাপারে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা এটি নিয়ে কাজ করছেন। তারা শুধুমাত্র মেডিকেলের যে রাফিউল ইসলাম রাফি তার পরিচয়টি শনাক্ত করতে পেরেছেন, আর যে অজ্ঞাত 2 জন বয়স্ক সবুজ নামে এক ব্যক্তি রয়েছেন এবং আর অজ্ঞাত এক শিশু রয়েছেন তাদের কিন্তু এই সার্বিক যে পরিচয় সেটির জন্য তারা কাজ করছে। এছাড়া কিন্তু হাসপাতালে কিন্তু আরো বেশ কয়েকজন আহত রয়েছেন, তারা কিন্তু ভর্তি রয়েছেন। রাজধানী মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেলের হাসপাতালের যে সর্বশেষ পরিস্থিতি সেটি মর্গের সামনে যে সর্বশেষ পরিস্থিতি এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AH হিমেল। সকালের ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলা। ভয়ে মানুষের হুড়োহুড়ি, দেয়াল ধস এবং বিদ্যুৎ বিপর্যয়ে বহু এলাকা দ্রুতই অস্থির হয়ে ওঠে। নারায়ণগঞ্জে দেয়ালে ধসে প্রাণ গেছে 2 বছরের এক শিশুর। গাজীপুরে আহত হয়েছেন 30 শ্রমিক। নরসিংদীতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে মারা গেছে এক 2 বছরের শিশু। আহত হয়েছে তার মা ও প্রতিবেশী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই উপজেলার সিদ্ধেরগঞ্জের রাসুলবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে আহত হন শিশুসহ 3 জন। যে ভূমিকম্পতে উঠছে হ্যাঁ আর বুঝতে পারে এদিকে যাইতে পারে এদিকে যাইতে পারে না। হ্যাঁ মনে করেন ওয়ালটার সাথে সাথে পড়ার সাথে সাথে বাচ্চাটা মরে গেল। হ্যাঁ ওয়ালের নিচে পড়ে গেল আর এই মহিলাটা ওয়ালের সাথে আসলে হ্যাঁ এতটুকু পঙ্গুলিতে সব করে ইটা আছে। আমার ছোট ভাই আরো পেন পরে আসা আমরা যে এখানে যে মজক লাগান আছে এন্ড উড়াইছি চালু করে উড়াইয়া পরে আমার কাকিরে আর আমার বাগনিরা বোনেরা মানে যাইতো আছে বাগনি নাই। গাজীপুরে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট টু কোস্ট কারখানায় আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আহত হন অন্তত 30 জন শ্রমিক। তাড়াহুড়া করে নামতে গেট খুলতে একটু দেরি হওয়াতে সামনের যে লুক খোলা ছিল তো গেট একসাথে ধাক্কা দিছে। গেট খোলার পরে সামনের লুকগুলার পিছনের লুকগুলা নিচে পালাই দিছে। রোগীদের গুরুতর অবস্থা, এখানে কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। এখন আজকে শুক্রবার বিদায়, অনেক সংকট, অনেক কিছু সংকট। ভূমিকম্পে মানিকগঞ্জের ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের টেকনিক্যাল সমস্যা তৈরি হলে জেলার বিস্তৃত অঞ্চলে প্রায় 2 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। 12:15টার দিকে ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি গাবতলীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একই পরিবারের 3 জন আহত হন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, রূপগঞ্জের গোলাকান্দা এলাকায় আজকে এই ঠিক ভূমিকম্পের সময় অর্থাৎ 10:38 যে 26 সেকেন্ডে ভূমিকম্পটি হয়েছে সে সময় কিন্তু এই যে আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটার অপর পাশের একটি দেয়াল ধসে শিশু কিন্তু এখানে মৃত্যুবরণ করেছেন এবং শিশুটির মা এখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং শিশুর খালা কিন্তু পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। আমরা একটু দেখাতে চাই যে তারা কিন্তু যখনই ভূমিকম্প হয়েছে ঠিক ওই সময় শিশুটি তার মা এবং খালার সঙ্গে নানির বাড়িতে যাচ্ছিল, ঠিক ওই সময় কিন্তু আসলে ভূমিকম্প হয় এবং সাথে সাথে কিন্তু ডান পাশের যে টিন শেডের কাঁচাবাড়ির দেয়ালটি রয়েছে সেটি কিন্তু শিশুটির উপরে পড়ে এবং এখানে কিন্তু শিশুটি নিহত হয় এবং আহত হয় তার মা এবং খালা। তারা এখন হাসপাতালে ভর্তি আছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এখানে এসেছেন এবং উপজেলা প্রশাসনের তারা জানিয়েছেন যে শিশুটির দাফন কাফনের জন্য 20,000 টাকা তারা অনুদান দিচ্ছেন। একই সঙ্গে এই ঘটনায় আসলে এই যে যাদের দেয়ালটি ধসেছে তাদের এই ঘটনায় কোনো গাফলতি আছে কিনা সে সকল বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন আপনারা জানিয়েছেন। আর এই বাড়িটিতেই আসলে শিশু এবং তার মারা থাকতেন। এখানে শিশুটির মরদেহ রয়েছে এবং জানিয়ে রাখতে চাই যে এখন এই রূপগঞ্জের গোলাকান্দে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এছাড়া কাঞ্চন এলাকাতে এবং এই রূপগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকাতে কিন্তু এই যে টিন শেডের কাঁচা বাড়ি সেই বাড়িগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রূপগঞ্জের পাশাপাশি সিদ্ধিরগঞ্জের কদম রসুল এলাকায় সেখানে কিন্তু একটি বাড়িতে দেয়াল ধসে 3 জন আহত হয়েছেন, তারাও ঢাকা মেডিকেল কলেজে আছেন। এ হচ্ছে বিপাশা আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল। গত 5 বছরে এত তীব্র ভূমিকম্প হয়নি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকার একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বারবার যে ভূমিকম্প হচ্ছে তা বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা। এটা আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে, কিন্তু যেসব ভবন আগে হয়েছে সেগুলোর 90% ভূমিকম্প টেকসই না। আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত দেওয়া যাবে না। দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুতি থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় 3 বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত। গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো এই রকম জোরে এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এইটা বারবার আমাদেরকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে। এইটাকে তো আমাদের আসলে 100% 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 100
বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেশে ভয়াবহ ভূমিকম্পে মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ভবন নির্মাণ নিয়ম মানতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দিয়ে কর্মসূচি পালনকে গণতন্ত্র বলে না। আরো জানাচ্ছেন ফারুক বাবু। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর। এ সময় বক্তব্যের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দেশের ইতিহাসে ভয়ঙ্কর ভূমিকম্প নিয়ে আতঙ্ক প্রকাশ করেন। ক্ষয়ক্ষতি কমানোর জন্য সরকারের নির্মাণ নিয়ম বাস্তবায়নে এখনই কাজ করার তাগিদ দেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে তাদের সুস্থতা, সেই সাথে আমাদের এখনই মনে হয় অনেক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আর আজকে সকালের ভূমিকম্পর পরে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। জামায়াতের নানা কর্মসূচির সমালোচনা করেন ডাক্তার জাহিদ। বলেন, গণতন্ত্রের নামে ধমক দেয়া যাবে না, জনগণের কাছে যে তাদের কথা শুনতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতা কর্মীরা রাজনীতি করেন, গণতন্ত্র চর্চা করতে চান, গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না। কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। দেশের রাজনীতি থেকে পালিয়ে যাবার উদাহরণ আওয়ামী লীগ ও শেখ পরিবার বারবার সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 5ই আগস্ট 24-এ দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন। জাতীয় নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্য ধরে রাখার বিকল্প নেই বলেও পরামর্শ দেন ডাক্তার জাহিদ। কেয়ারলেসনেস এটাও কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ফারুক বাবু, দেশ টিভি, ঢাকা। প্রযুক্তি অর্থনীতি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে ত্যাগের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত তৈরির আহ্বান জানান তিনি। সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। বিস্তারিত আরো জানাচ্ছেন সাইফুল রিপন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে। পরে স্মৃতিস্তম্ভের ভিজিটর বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। এদিন সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জনগণের হাতেই সব ক্ষমতার উৎস থাকবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়।
বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও মেধার বিকাশ ঘটিয়ে সৃজনশীলতার মধ্য দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পাকিস্তানি হানাদার বাহিনীর উপর তাদের সর্বাত্মক আক্রমণে ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইট প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ দুপুর। রাজধানী বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি শীতের সবজির দাম। সব ধরনের সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 180 টাকা দরে। বেড়েছে পেঁয়াজ এবং আলুর দামও। এদিকে নদী এবং চাষের মাছের দাম কিছুটা কমলেও ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল, আর কিছুটা কমেছে মুরগির দাম। আরো জানাচ্ছেন এইচ হিমেল। রাজধানীর কাউরান বাজারে ফুলকপি, বাঁধাকপি, সিম সহ শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। 40 টাকা থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সবজি। মৌসুমী সবজি বাজারে সরবরাহ বাড়লেও দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, প্রান্তিক পর্যায় থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত 4-5 হাত বদল হওয়ায় বাড়ছে দাম। সরকারকে এইসব তদারকির তাগিদ সাধারণ ক্রেতাদের। যোগান আছে প্রচন্ড, এই মাঝখানে মিডিয়াম্যান এবং এর ভিতরে যে দালাল ভরিয়া আছে, এরাই সমস্ত একটা কন্ট্রোল করে রাখে। বাজারে সরবরাহ আছে প্রচুর, কিন্তু কমতাছে না। কৃষক পর্যায়ে গ্রামে দেখা যায় যে একটা সবজি 20 টাকা বেচলে শহরে কাউরান বাজার আসতে আসতে সেটা 50 টাকা বিক্রি হয়, যেটা 50 টাকা বিক্রি করে সেটা 80 টাকা বিক্রি হয়। ক্রেতাও ন্যায্য মূল্য পাচ্ছে না। গরমের সবজিগুলোর দাম বেশি, শীতের সবজিগুলো ভরপুর না আসার কারণে দামগুলো বেশি, সরবরাহ না হওয়ার কারণে। সামনে তো আসবে, দাম কমবে। অন্য বছর তুলনায় এবছর একটু সবজির দামটা একটু বেশি, তবে বেশি বলতে 70-80 টাকার নিচে কোনো সবজিই নাই। তবে আশা করা যায় 15-20 দিনের ভিতরে সবজি আরো আমদানি হইলে আরো দামটা কমে যাবে। এদিকে ইলিশের দাম বাড়তি থাকলেও কমেছে নদী ও চাষের মাছের দাম। সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি 20 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। নতুন চাল বাজারে আসায় 28 চালের দাম বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। পুরান চালের দাম পরিবর্তন হয় না, পুরান চালের দাম 58 টাকা 59 টাকা বিক্রি হচ্ছে। নতুনটা চাল দাম বাজারে আসা আরম্ভ হয়েছে, অগ্রণী চালটা, এটার দামটা কিছু কম, 54-55 টাকা চলছে। এদিকে আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।